যখন মাল পাইয়া এলসির পেমেন্ট করে দেয় তখন এইটারে বলে আমদানি দায়, মানে আমদানি করছিল টাকা তখন দেয়নি, পরে এই দায়টা শোধ করে। এই আমদানির দায় সাধারণত 6 মাস পরে শোধ করতে হয়। এইবার আসেন বাংলাদেশের কিছু কলজা কাঁপানো সংবাদ দেখি, তাইলে আপনি বুঝবেন দেশ কেমন চালাইছে হাসিনা এতদিন, যেই হাসিনার নাকি কোনো বিকল্প ছিল না। অগ্রণী ব্যাংকের ডলার রাখার পারমিশন আছে 52 মিলিয়ন ডলার। এটা মিলিয়ন টিলিয়ন কইলে আমাদের বুঝতে একটু অসুবিধা হয়। সব মিলায় অগ্রণী ব্যাংকের ডলার রাখার পারমিশন আছে 5,20,00,000 ডলারের। এইটারে বলে ডলার ধারণ ক্ষমতা, মানে এই পরিমাণে ডলার সে ব্যাংক রাখতে পারবে। বাংলাদেশ ব্যাংক বলতেছে এই অগ্রণী ব্যাংকের কাছে বর্তমানে দায় মেটানোর মতো কোনো ডলারই নাই। উল্টা 256 মিলিয়ন ডলার, মানে 25 কোটি ডলারের বেশি সে খরচা করতে ফেলছে বেশি। তাহলে সে বাকি 25 কোটি ডলার সে কই থেকে পাইছে? সারপ্রাইজ রে ভাই, সারপ্রাইজ। সেইটা গ্রাহকদের হিসাবে থাকা ডলার ভাঙায় খরচা করছে, লেহালুয়া গ্রাহকের ডলার মাইরা দিচ্ছে। এই কারণে যথাসময়ে যে এলসির দায়, আমদানি দায়, সেটা পরিশোধ করতে পারতেছে না অগ্রণী ব্যাংক। কাম সারছে। শুধু অগ্রণী ব্যাংক না, বাংলাদেশের 20টা ব্যাংকের এই অবস্থা। এই দেখেন নিউজ। বেসরকারি খাতের এক্সিম ব্যাংক, তার পরিস্থিতিও প্রায় একই। এই ব্যাংকটার ডলারের ধারণ ক্ষমতা এইরকমই ছিল 53 মিলিয়ন, অগ্রণী ব্যাংকের সমান। এই মুহূর্তে তো তার উদ্বৃত্ত কোনো ডলারই নাই, উল্টা সে এক্সট্রা 88 মিলিয়ন, তার মানে 8,80,00,000 ডলার সে গ্রাহকের অ্যাকাউন্ট থেকে টাইনা নিয়ে সে খরচা করে ফেলছে। আপনি টাকা রাখছিলেন না, বিশ্বাস কইরা খায়া দিছে। অগ্রণী বা এক্সিম ব্যাংকের পরিস্থিতি এখন দেশের বেশিরভাগ ব্যাংকের, আমার কথা না, বণিক বার্তা এটা বলছে। বাংলাদেশ ব্যাংক গত 25 অক্টোবরের তথ্য দিছিল দেশের অন্তত 20টা ব্যাংকের কাছে এলসির যে দায়, মানে আমদানির যে দায় মেটানোর, মানে ওই যে কইছিল 6 মাস পরে ফেরত দেব, তোমার টাকাটা শোধ দেব, সে দায় মেটানোর মতো কোনো ডলার নাই। তার মানে আপনারা যে রেমিটেন্সের টাকাটা পাঠান ওই টাকা কিন্তু ব্যাংকে যায়, রপ্তানি আয় যেটা হয় সেটাও কিন্তু ব্যাংকে যায়, সেইখান থেকে যে ডলার যে পায় সেইটা দিয়েও সে আমদানি দায় শোধ করতে পারতেছে না। নতুন এলসি গলা বন্ধ, একদম বন্ধ। আমার কথা না, বণিক বার্তার নিউজ দেখেন। এমনকি ভয়াবহ কথা, অনেক ব্যাংক খাবার, খাদ্য, নিত্য প্রয়োজনীয় জিনিস এগুলোর এলসি খোলা বন্ধ করে দিচ্ছে। আসবে না, তেল, ডাল, তেল সবই তো আনতে হয় বাইরে থেকে। আবার বিদেশি ব্যাংক সে দেখতেছে বাংলাদেশের ব্যাংক আমার পেমেন্ট করতে ফেল করতেছে, তো কি করতেছে সে বাকিতে মাল দেওয়ার যে ওকালতি করতো সেটা কমায় দিতেছে। আগে 100 টাকা বাকি দিত, এখন 20 টাকা দেয়। মানে বাংলাদেশের ব্যাংকগুলোর যে গুডউইল ছিল, যেটা আসলে বৈদেশিক বাণিজ্যের মূলধন, সেটাও হাসিনা জয় বাংলা করে দিছে। ব্যাংকের যারা লোকজন আছেন উনারা বলতেছেন যে যেই ডলারের সংকট, এটা ভয়াবহ পরিস্থিতি। আমার কথা না, পত্রিকার কথা দেখেন। কিন্তু ব্যাংকের লোকেরাই বলতেছে যে নীতি নির্ধারণ করা পরিস্থিতিটা ভয়াবহতাটা বুঝতে পারতেছেন না, পারবেনই না। তো ওনাদের তো হাসিনার উপরে যে বিশ্বাস। আজকে এক বড় ভাই বলছেন, তিনি নাকি তার এক পরিচিত বিচারপতিরে বলছিলেন নুরুর দলের যে ছেলেপেলে আছে, পোলাপান চাংরা পাংরা, ওদের ধরছে, ওদের জামিনের জন্য বলছিলেন যে এটা জামিনটা একটু দিয়ে দাও ভাই। তিনি বলছেন ওয়েট অ্যান্ড সি, এভরিথিং উইল বি ফাইন। ওনারা তো ভেস্তে আছেন। ওনাদের হাসিনার উপরে যে বিশ্বাস, সেই বিশ্বাস যদি খোদা তালার উপরে থাকতো তাহলে চালাইয়া ভেস্তে চলে যাইতেন। খারান বিচারপতি সাহেব, টাইম আসতেছে, আপনার এভরিথিং হান্দায় দিবে জনতা। বাঙালি বিচারপতিরা কত হারামি, এটা প্রমাণ তো আমাদের গণসংগীতেই আছে, তাই না? বিচারপতি তোমার বিচার করবে যারা, আজ জেগেছে এই জনতা, এইটা গাইছিল আজ থেকে 100 বছর আগে আমাদের পূর্বপুরুষেরা। এরা তো তারই বংশধর, সবসময় ফ্যাসিবাদের দালালি করে গেছে। ফ্যাসিবাদ যে টিকে ছিল এর পিছনে একটা বড় কারণ হচ্ছে বাংলাদেশের বিচার বিভাগ। হাসিনার পুলিশ ডিজিএফআই মাপ পাইলেও পাইতে পারে, কিন্তু বিচারপতিরা পাইবে না, এটা শিওর থাকেন। তো এখন ব্যাংক চলতেছে কেমনে? হাসিনা রিজার্ভ ভেঙ্গা ডলার বিক্রি করতেছে ব্যাংকের কাছে। যদিও আমাকে অনন্ত খলিল মনে করে রিজার্ভ থাকে আমেরিকার ফেডারেল ব্যাংকে। অনন্ত খলিল কারেক্ট হইলে খুশি হইতাম, অন্তত ডলারগুলো রক্ষা পাইতো হাসিনার হাত থেকে।
হাসিনা কয়ে আসছে এটা হইতেছে ইউক্রেনের যুদ্ধের কারণে। এই বণিক বার্তার নিউজ কইতেছে এই রিজার্ভের ক্ষয় ইউক্রেন যুদ্ধের 6 মাস আগে থেকে হইতেছে। তার মানে আমি এই ক্ষয় শুরু হওয়ার 3 মাসের মধ্যেই বলছিলাম ডিসেম্বর মাসে চুরি হয়ে গেছে রাজকোষেই দেখেন এইখানে। তখন যদি অনন্ত খলিলের আমার পিছে না লাগতো, আমার মূর্খ বলে হাসাহাসি না করতো, এটা চুপ থাকতো, তাও আমি আরো সরব হইতে পারতাম, এটার ইস্যু বানাইতাম। আমারে দমায় দিছিল অনন্ত খলিলেন গং। এখন অনন্ত খলিলরা আপনার প্রশ্ন করা উচিত না যে আপনি তখন কেন এই রোল প্লে করছিলেন? তো সেই জ্ঞানী অনন্ত খলিলের সেই জ্ঞানী বুদ্ধিদাতারা কোথায়, যারা অনন্ত খলিলরে শিখাইছিল রিজার্ভ আমেরিকার ফেডারেল ব্যাংকে গচ্ছিত থাকে? তো হাসিনা তাইলে কেমনে রিজার্ভ ভেঙ্গা কেমনে বাংলাদেশ ব্যাংকে বাজারে বিক্রি করতেছে? এ দেখেন এখানে কি বলছে বণিক বার্তা, এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত প্রতি মাসে গড়ে $1 বিলিয়ন বাজারে বিক্রি করেছে বাংলাদেশ ব্যাংক। অনন্ত খলিল রিজার্ভ ফেডারেল রিজার্ভ ব্যাংকে থাকে, তাই না? এরপরে দেখেন কি বলছে, এরপরে বলছে এরপরে বিক্রি করতে হচ্ছে $1.5 বিলিয়ন, বাকি সময়ে মাসে বিক্রি করতে হবে $2 বিলিয়ন করে। আমি বলছিলাম 3 থেকে $3.5 বিলিয়ন ঘাটতি আছে মাসে, বলছিলাম না? আজ থেকে 3 মাস আগে বলছিলাম। মিলল আমার কথা? আমি বলছি আগামী বছর জুন জুলাই রিজার্ভ শূন্য হয়ে যাবে, রসগোল্লা। মিলছে আমার কথা? এবার আসেন দেখি কোন কোন ব্যাংকের ডলার অ্যাকাউন্ট জয় বাংলা হয়ে গেছে আর গ্রাহকের ডলার ভাঙ্গা খাইছে। এই দেখেন লিস্টি বণিক বার্তা দিছে এবং পাশে লেখা আছে কত টাকা ভাঙ্গা খাইছে গ্রাহকের। অগ্রণী, এক্সিম, ঢাকা ব্যাংক, শাহজালাল, ইউসিবি, দ্য সিটি ব্যাংক, পুবালি, প্রাইম, সাউথ ইস্ট, ইস্টার্ন, মার্কেন্টাইল, ওয়ান ব্যাংক। আহারে মার্কেন্টাইলে না আমার একটা অ্যাকাউন্ট ছিল, যাই হোক এখন কোনো টাকা পয়সা নেই, আছে বোধহয় 1,500-2,000 টাকা তো হবেই। ওয়ান ব্যাংক, স্ট্যান্ডার্ড, ন্যাশনাল, স্ট্যান্ডার্ড চার্টার্ড। আমি কইছিলাম বিদেশি ব্যাংকে একটু টাকা পয়সা সাবধানে থাকে, দেখেন কি অবস্থা। ট্রাস্ট, ব্র্যাক, এনএনসি, ব্যাংক অফ সিলন, শ্রীলঙ্কার ব্যাংক, সেটাও গেছে জয় বাংলায়। তো এখন কি করতেছে সরকার? ব্যাংকগুলোর কাছে ডলার নাই, সরকার কইতেছে ডলার দিতে পারবে না, তো তাইলে দেশ চলবে কিভাবে? আপনি সব বাদ দেন, সব কিছু বাদ দেন, আপনি ওষুধের কাঁচামাল আনবেন কিভাবে? এলসি খুলতে তো পারবে না কেউ। আরে ভাই ওষুধ পাবেন না, ওষুধ পাবেন না আর 6 মাস পরে। তো আমার ফার্মা কোম্পানির বিগ এক্সিকিউটিভরা, আপনারা তো কইছিলেন পিনাকি এমন ক্যারিয়ার সাইডা হিসেবে অ্যাক্টিভিজম কেন করতেছে, এবার বুঝছেন তো ভাইজানেরা কি গাড্ডায় পড়ছেন? বাংলাদেশ যে গাড্ডায় পড়বে আমি আগেই বুঝছিলাম। আমার একটা পলিটিক্যাল ট্রেনিং আছে না, ওইটা দিয়ে বুঝছিলাম যে এটা ফ্যাসিবাদ, এটা দেশটারে ডুবাবে। ডুবাইছে? আমি দেশটারে বাঁচানোর চেষ্টা করছিলাম। এত বড় বড় না মাথা আর এত বড় বড় হোগা, তো বড় মাথা বুঝতে পারেন নাই কেন যে কি হইতেছে দেশে? হাসিনার দেশ চালানোর নমুনা দেখেন। রিজার্ভ বাড়ায় দেখাইছে, খেলাপি ঋণ কমায় দেখাইছে, জিডিপি বড় কইরা দেখাইছে, ইনফ্লেশন বা মূল্যস্ফীতি লুকাইছে, বাংলাদেশ ব্যাংকে দিয়া সরকারি বন্ড কিনায় টাকা ছাপাইছে। এইগুলা কাজের বুয়ারে দেশ চালাইতে দিলেও করতো না। আমার এক কাজের বুয়া ছিল প্যারিসে, বাসা পরিষ্কার করে দিত আর কি, মাসে 1-2 বার। স্প্যানিশ মাইয়া একটা, বাসা ঠিকই ভালোই পরিষ্কার করতো, কিন্তু আমার পকেট মারতো আর কি। মানে পকেটে 100 ইউরো থাকলে 30 ইউরো মারতো বা 25 ইউরো মারতো, পুরাটা নিত না। কিন্তু এটা ছিল ইন্টেলিজেন্ট চুরি, কারণ ধরা পড়ার চান্স কম ছিল। আমার খটকা লাগতো, পরে ভাবতাম কি জানি হয়তো কোথাও খরচা করছি, মনে নাই, তাই টাকা কম কম লাগতেছে। কিন্তু একদিন আমার ইউনিভার্সিটির একটা প্রোগ্রামের চান্দা ছিল আমার কাছে লাগছিলাম আর কি 1800 ইউরো। পুরাই মাইরা দিছে, লোভ সামলাইতে পারে নাই, খাইছে ধরা। হাসিনার সরকার হইতেছে এই অতি লোভী বোকা কাজের বুয়ার মতো, যে খাইতে খাইতে কোথাও থামতে হবে বোঝে নাই। ইন্টেলিজেন্স ওর হইলে এমনভাবে খাইতো না যে দেশটা বসা যাবে, এমনই খাইছে যে দেশটাই জয় বাংলা হয়ে গেছে। এই হাসিনার নাকি বিকল্প নাই। শাসক হিসেবে হাসিনা কেমন
এইটার বিচারের বিষয় না। চোর হিসাবে সে নিকৃষ্ট, এতে কোনো সন্দেহ নাই। তবে হাসিনা বেশি লোভে বোকামি করছে না আসলেই সে গিপিএ পাইপ, সেটা নিয়ে একটা গবেষণা হইতে পারে। কিন্তু পিনাকি ভট্টাচার্য বাংলাদেশি ব্লগার, লেখক ও মানবাধিকার কর্মী। পিনাকি ভট্টাচার্য জন্ম 15 ডিসেম্বর 1967, ফ্রান্সে বসবাসরত একজন বাংলাদেশি শরণার্থী, অনলাইন অ্যাক্টিভিস্ট এবং লেখক ও চিকিৎসক। তিনি 2018 সালে নিরাপদ সড়ক চাই আন্দোলনের সময় আত্মগোপনে থেকে আলোচিত ছিলেন। এছাড়াও তিনি আওয়ামী লীগ সরকারের কট্টর সমালোচনাকারী হিসেবে বিখ্যাত। বাংলাদেশের রাজনীতির ইতিহাস, মুক্তিযুদ্ধ এবং অন্যান্য বিষয়ের উপর তার 18টি গ্রন্থ রয়েছে। পিনাকি ভট্টাচার্য জন্ম 15 ডিসেম্বর 1967, বয়স 56। বগুড়া, পূর্ব পাকিস্তান জাতীয়তা বাংলাদেশি শিক্ষা রাজশাহী মেডিকেল কলেজ, রাজশাহী, বাংলাদেশ। পেশা ব্লগার, অনলাইন অ্যাক্টিভিস্ট এবং চিকিৎসক।